KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো তোমাকে স্টেডিয়াম বুলেটিনে। আমরা তো টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করছি। আজ তৃতীয় টেস্ট, অর্থাৎ ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন আজ। আর দ্বিতীয় দিনই আমরা দেখছি যে খেলা তো এখনো পর্যন্ত চলছে। ইংল্যান্ড প্রথম ইনিংস শেষ করেছে 387-তে এবং ভারতের তরফে এই মুহূর্তে ব্যাটিং চলছে এবং এখনো পর্যন্ত স্কোরবোর্ড যা বলছে 145-3। আমরা শুরুতে দেখলাম যে জো রুট গতকাল তিনি 99-এ শেষ করেছিলেন, তবে দিনের শুরুতেই দেখলাম 104 রানের ইনিংস খেলেন, যদিও জশপ্রীত বুমরার বলে তিনি বোল্ড হন এবং তারপর সাজঘরে ফেরেন। তবে এরপর আমরা দেখি ইংল্যান্ড কামব্যাক করেন ব্রাইডন কার্স এবং জেমি স্পিথ। তবে প্রথম কয়েক ঘন্টা কিন্তু ভারতীয় বোলারদের দাপট দেখা যায়। তবে একজনের নাম বলতেই হয়, জশপ্রীত বুমরা। তিনি কিন্তু আজকেও তার পারফরমেন্স নজর কাড়া ছিল। এখনো পর্যন্ত ফলাফলের নিরিখে যা বলছে 5টি উইকেট নিয়েছেন তিনি। আমি শুরুতেই জয়জ্যোতি তোমার কাছে আসবো। লর্ডসও কি সেক্ষেত্রে দেখলো জশপ্রীত বুমরার ম্যাজিক? দেখো, লর্ডস কেন, বিশ্বের সবকটি স্টেডিয়ামই জসপ্রীত বুমরার ম্যাজিক দেখছে অলরেডি এবং দেখবেও আগামীতে যতগুলো স্টেডিয়ামে তিনি খেলবেন। আর এটাই বলা যে গতকাল যখন তিনি একটি উইকেট নিয়েছেন, অনেকেই বলতে শোনা গেল যে কোথাও কি মানে রিদমহীন জসপ্রীত বুমরা। রিদমহীন হতে পারে ক্ষণিকের জন্য, তবে রিদম কি করে রিগেইন করতে হয় সেটাও জানেন জসপ্রীত বুমরা। এবং আজকে যদি তুমি প্রথম ঘন্টাটা দেখো তাহলে কিন্তু সেটারই প্রমাণ পাওয়া যাবে। এবং প্রথমেই যেভাবে ঝটকা দিচ্ছিলেন একের পর এক, জো রুট হোক বা অন্যান্য ব্যাটার বেন স্টোকস, একের পর এক উইকেট পতন যেভাবে হচ্ছিল, এবং তাতে পরিষ্কার যে চ্যাম্পিয়ন বোলার এবং চ্যাম্পিয়ন বোলাররা জানেন কীভাবে তার সেরাটা দিতে হয়। এবং লর্ডসে যতই স্লোপ নিয়ে নানান তত্ত্ব থাকুক, যে প্যাভিলিয়ন এন্ট্রি থেকে যখন আমরা যেখানে মানে ড্রেসিং রুম সেই জায়গায় যাচ্ছি, প্যাভিলিয়ন এন্ড থেকে ড্রেসিং রুমে যে ঢালু জায়গাটা রয়েছে সেখানে কি কোন এন্ড থেকে বোলিং করলে কি হবে কি না হবে, অনেক রকম তত্ত্ব অনেক রকম মতামত শুনে যাচ্ছি বেশ কিছুদিন ধরে। তবে জসপ্রীত বুমরার ক্ষেত্রে কোনোটাই বোধহয় খাটে না। তাকে যে কোনো জায়গাতেই বল দেওয়া হোক না কেন, যে কোনো এন্ড থেকেই বল দেওয়া হোক না কেন, জসপ্রীত বুমরা সফল হবেন এবং সেটা আজকে আরও একবার কিন্তু প্রমাণ করে দিয়েছেন। 5টি উইকেট নিয়েছেন এবং বলে রাখি মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। জসপ্রীত বুমরা কপিল দেবের রেকর্ডটা ভেঙেছেন। কপিল দেবের রেকর্ড কী ছিল এর আগে? বিদেশের মাটিতে এক ইনিংসে 12 বার 5 উইকেট নেওয়ার রেকর্ড ছিল কপিল দেব নিকাঞ্জের। যখন নাকি তিনি হেডিংলে টেস্টে 5টি উইকেট নেন প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা, তখন কিন্তু তাকে ছুঁয়ে ফেলেন, কপিলের রেকর্ড স্পর্শ করেন। আজকে 5 উইকেট নেওয়ার পর লর্ডসে তার নামটা লর্ডসের অনার্স বোর্ডে জলজল করছে এবং একই সঙ্গে কপিল দেব নিকাঞ্জের এই রেকর্ডটা বিদেশের মাটিতে 5টি উইকেট, 5 বা তার অধিক উইকেট এক ইনিংসে নেওয়ার যে রেকর্ড, সেটা কিন্তু ভেঙে ফেলেন জসপ্রীত বুমরা। এবং পরিষ্কার যে তিনি একদম মানে বড় মঞ্চের জন্য বড় খেলোয়াড়, আজকে সেটার নমুনা, সেটার দৃষ্টান্ত আরো একবার দেখালেন একদমই। এবং জসপ্রীত বুমরা আমরা দেখলাম আজকে তার, যেমনটা তুমি বলছিলে যে লর্ডসের বোর্ড অফ অনার্সে তার নাম, এবং 37তম শতরানের সেঞ্চুরি করে রেকর্ড করলেন। সেক্ষেত্রে যদি অন্যান্য বোলারদের পারফরমেন্স আজকে, তা নিয়ে কি ব্যাখ্যা করবেন? দেখো, অন্যান্য বোলারদের মধ্যে খারাপ লাগছিল মোহাম্মদ সিরাজের জন্য। প্রচণ্ড খেটেছেন মোহাম্মদ সিরাজ এবং বেশ কিছু সময় আনলাকিও থেকেছেন, তার বলে ক্যাচ মিস হয়েছে। তবে দুর্ধর্ষ ডিসপ্লে কিন্তু দেখিয়েছেন এই মোহাম্মদ সিরাজ। একই সঙ্গে অন্যান্য বোলারদের মধ্যে অবশ্যই স্পিনাররা ভালো বোলিং করেছেন এবং রানটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আকাশদীপ কিন্তু আজকে উইকেটহীন। তার ফিগার বলে দিচ্ছি, 23 ওভার 3টি মেডেন 92 রান, কোনো উইকেট নেই। এটা কিন্তু অবশ্যই হতাশ করবে ভারতীয় সমর্থকদের। একদমই আলোচনায় ফিরবো, তবে সময় হয়ে গিয়েছে এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, আর এবার যাকে নিয়ে আলোচনা করব, যেমনটা তুমি বলছিলে যে বোলারদের পারফরমেন্স নিয়ে, তবে আকাশদীপ আমরা দেখেছিলাম যে জশপ্রীত বুমরাকে গত ম্যাচে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য খেলানো হয়নি, তবে আকাশদীপের গত ম্যাচে যে পারফরমেন্স ছিল এবার তার কোনোটাই প্রতিফলিত হলো না। এবার প্রথম ইনিংসে তার পারফরমেন্স কেন এত ম্লান থাকলো? দেখো ভাস্বতী, একটু ধৈর্য ধরতে হবে। আকাশদীপের পারফরমেন্স গত ম্যাচে আমরা দেখেছি দুর্ধর্ষ। এজবাস্টনে একদম একাই মাতিয়ে দিয়েছেন, 10টি উইকেট নিয়েছেন দুটো ইনিংস মিলিয়ে। এই ইনিংসে প্রথম, মানে এই টেস্টের প্রথম ইনিংসে তিনি হয়তো উইকেট পাননি। আমি আরও একবার জানিয়ে দিচ্ছি তার ফিগারটা: 23 ওভার 3টি মিনিট 92 রান, কোনো উইকেট নেই এবং ইকোনমিও কিন্তু 4-এর ওপর, মানে রানও দিয়েছেন। এমন নয় যে তিনি খুব খারাপ বোলিং করেছেন, বোলিং ভালোই করেছেন, তবে ওই যে একটু অ্যাডজাস্টমেন্টে কিন্তু সমস্যা হচ্ছে বেশ কিছু বোলারের। আমি এক্সেপশন রাখি জসপ্রীত বুমরাকে, কারণ তিনি এক্সেপশন, তাকে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ফেলে দেওয়া হোক তিনি দুর্ধর্ষ বোলিং করবেন। তবে বাকিদের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের একটা কিন্তু প্রবলেম হতেই পারে। যেমন আমি বলছিলাম যে একটা স্লোপের একটা ব্যাপার রয়েছে এখানে প্যাভিলিয়ন এন্ড থেকে নার্সারি এন্ড 2.5 মিটারের যে ঢালটা রয়েছে তার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে এবং দুটি এন্ড থেকেই তাকে অবশ্য বোলিংয়ে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এবার সফল হননি এবং এই ব্যর্থতা অবশ্যই তাকে তাতাবে এবং আরও স্ট্রংলি তিনি কাম ব্যাক করবেন দ্বিতীয় ইনিংসে যখন তিনি বল হাতে তাকে দেখা যাবে। এবং এখান থেকে অনেক কিছু নিশ্চয়ই তিনি টেকওয়েজ নিয়েছেন এবং অবশ্যই তিনি আরও বেটার, মানে আরও বেটার ভার্সন হয়ে ফিরবেন, এটুকু আশা করা যায়। একদমই। এবং ইংল্যান্ড ব্যাটিং নিয়ে এবার আসি। আমরা দেখেছিলাম যে টিম ইন্ডিয়ার অনেক ক্ষেত্রে লোয়ার ব্যাটারদের নিয়ে সমালোচনা হয়েছে ব্যর্থতার ক্ষেত্রে, তবে ইংল্যান্ডের ট্যালেন্টের ব্যাটারদের কর্নিশ জানাতেই হয়, কারণ প্রথম দিকে ম্যাচ দেখে মনে হচ্ছিল যে 300-র মধ্যে ইনিংস শেষ হয়ে যাবে, কিন্তু একেবারে 400-র দোরগোড়া ইনিংস শেষ করলো ইংল্যান্ড। সেক্ষেত্রে এই যে লোয়ার অর্ডারের পারফরমেন্স ইংল্যান্ডের, তা নিয়ে কি বলবে? দেখো, লোয়ার অর্ডার বলতে গেলে প্রিসাইসলি বলতে হবে ব্রাইডেন কার্সের পারফরমেন্স, এবং জেমি স্মিথ তো মানে একদম হানিমুন পিরিয়ড চলছে এই ইংল্যান্ডের আর ইন্ডিয়ার সিরিজে। যদি আমি তার পারফরমেন্স বলি, দুর্ধর্ষ পারফরমেন্স চলছে জেমি স্মিথের এবং আজকেও তার ব্যাট উজ্জ্বল। এবং ব্রাইডেন কার্স যেভাবে পারফরমেন্স দিয়েছেন এবং তাকে সঙ্গ দিয়েছেন, হ্যাটস অফ। আর এটাই বলার যে লোয়ার অর্ডার কতটা গুরুত্বপূর্ণ। লোয়ার অর্ডার এর আগে আমরা দেখেছি হেডিংলি টেস্টে ভারতের লোয়ার অর্ডার প্রথম ইনিংসে 41 রানে 60টি উইকেট, তারপরে ইনিংসে 33 রানে 6টি উইকেট। এই ইংল্যান্ড কিন্তু দেখিয়ে দিল যেখানে 271-এর 7 উইকেট ছিল সেখান থেকে 327-এ পৌঁছলো ইংল্যান্ড। তাই এটাই বলার যে এই লোয়ার অর্ডার থেকেও ভারতীয় লোয়ার অর্ডার শিক্ষা নেবে। একদমই। একজন দর্শক বন্ধু এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন? নমস্কার স্যার, আমি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ডিপাডরি এবং বাগুন্ডা গ্রাম থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছি। আপনার প্রশ্ন। সর্বপ্রথমে সদ্য সমাপ্ত গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদেরকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যেটা বলছেন ভারতবর্ষে এই শিক্ষাটা কবে নেবে। আমার মনে হয় ভারতবর্ষে অনেক প্রতিভা আছে, আমাদের উচিত না এই সমস্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করে আমরা যদি তাদের যোগ্য সুযোগ দিয়ে তাদের আর্থিক সুবিধা দিয়ে কাজে লাগাতে পারি, তাহলে হয়তো এই সমস্যার অনেকটা সমাধান হতে পারে। স্যারের সাথে এবং আপনার দিদি আপনার সাথেও আমি এই ব্যাপারে আমি ঠিক বললাম কিনা আপনাদের কথা জানতে চাইছি, মানে আপনাদের মতামত। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ বাবু ফোন করবার জন্য। অবশ্যই দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একদমই। এবং ট্যালেন্টের আমি মানে প্রশ্নটা পুরোপুরি আমার কাছে স্পষ্ট হলো না যে ট্যালেন্ট তো আমরা খুঁজে বের করছি। ইন্ডিয়ান ক্রিকেট টিমের ট্যালেন্ট সাপ্লাইয়ের কিন্তু কোনো কমতি নেই। ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে সেটা আলাদা রকম মানে ব্যাখ্যা হবে, তবে ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু প্রচুর ট্যালেন্ট সাপ্লাই দিয়ে এসছে। এবং আপনারা যে দেখছেন যে এই যে নীতিশ কুমার রেড্ডি খেলছে বা অন্যান্য ক্রিকেটারদের আমরা দেখছি, নতুন এই আকাশদীপ খেলছে, তো এরা তো এই মানে নতুন নতুন ট্যালেন্ট আসার ফলেই তো উজ্জ্বল হচ্ছে। একদমই। সময় হয়ে গিয়েছে আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা দেখলাম যে ভারতীয় ফিল্ডারদের স্লিপে ক্যাচ ড্রপের যে বিষয়, সেই বিষয় এই টেস্টেও কিন্তু গেল না, অর্থাৎ সেই রোগ মুক্তি কিন্তু হলো না। গত টেস্টেও এই বিষয়টা দেখেছি, কেন এই বিষয় বারবার হচ্ছে? দেখো ভাস্বতী, প্রথম টেস্ট থেকে কিন্তু আমরা এটা দেখছি এবং এটার ফল মারাত্মক, মানে এটার ইম্প্যাক্ট মারাত্মক। তুমি দেখো হেডিংলি টেস্টে এতগুলো ক্যাচ মিস হয়েছে ওই স্লিপ গার্লি গর্ডনে, সেই ক্যাচগুলো যদি ধরতো ভারতীয় ক্রিকেটাররা তাহলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো।
তবে আজকে যেটা হয়েছে, KL রাহুল সেকেন্ড স্লিপে ছিলেন এবং তিনি জেমি স্মিথের ক্যাচটা ড্রপ করেন এবং তার ক্যাচ মিস হয়। জেমি স্মিথে সেই সময় 5 রানে অপরাজিত ছিলেন। তারপর জেমি স্মিথ কিন্তু অর্ধ-শতরান করেন। এই যে ছোট ছোট মুহূর্ত না, এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। তাই এই জিনিসটা দিলীপকে আরও একবার খুব মানে মনোযোগ সহকারে দেখতে হবে। তিনি চেষ্টা করছেন অবশ্যই, এর আগেও আমরা বারবার বলেছি স্টেডিয়াম বুলেটিনে যে কালো পর্দা দিয়ে সারপ্রাইজ ক্যাচের একটা নয়া পন্থা নিয়ে এসেছিল ভারতীয় প্র্যাকটিস সেশনে, এবং স্লিপ কর্নারে যারা যারা দাঁড়ান আর কি তাদেরকে দিয়ে কিন্তু এই প্র্যাকটিসটা করা হয়েছে। অবশ্যই কিছুটা বেটার তারা পারফর্ম করেছেন, তবে একদম কিন্তু পারফেকশনে যায়নি। সেটা যেতে হবে যদি এই সিরিজে অবশ্যই ভালো ফলাফল করতে হয়, এবং এই স্লিপ গালি কর্ডনটা অত্যন্ত ভাইটাল হয়ে পড়ছে। যারা নাকি থ্রি-টু ফিল্ডার, যারা এক্সপার্ট, তারাও কিন্তু মিস করছেন। তাই এটা দেখার যে কত তাড়াতাড়ি এখান থেকে তারা রিকভার করতে পারেন। আজকে বলে রাখি যে আরও একটা এক্সাম্পল দিই যে জো রুট একটা দুর্ধর্ষ ক্যাচ নিয়েছেন করুণ নায়ারের, এবং এটাই কিন্তু মানে ওই টাইমটা খুব কম থাকবে, তার মধ্যেই যা করার করতে হবে। একদম বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ নিলেন এবং টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটাও কিন্তু নিজের নামের পাশে করে ফেললেন না জো রুট। একদমই। এবং আরও একটা বিষয় জানার, জয়জ্যোতি, আমরা দেখছি যে এই যে ডিউক বল নিয়ে বিতর্ক কোনোভাবেই থামছে না। এজবাস্টনের পর লর্ডসেও একই সমস্যা, এবং যার জন্য বেশ কিছুক্ষণ বল পাল্টানোর জন্য ম্যাচ বন্ধ থাকলো। বাংলাদেশের আম্পায়ার সরফুদ্দৌল্লার সঙ্গে বেশ কিছুক্ষণ দেখা গেল শুভমান গিল তিনি রীতিমতো আঙুল উঁচিয়ে তর্ক করছেন। আর ঠিক কোন জায়গা থেকে এই বিতর্কটা? দেখো, শুভমান গিল যেটা করেছেন সেটা অবশ্যই মানে কি হবে, তাকে শাস্তি দেওয়া হবে কিনা সেটা সময় বলবে। তবে তার করার কারণও রয়েছে, কারণ যে বলটা নিয়ে বিতর্ক হয়েছে সেটা 63 বল পুরনো, মানে গতকাল বল নেওয়া হয়েছিল, আজকে 91 ওভারের চলছিল সেই সময় বল যেটা দেখা যায় যে বল নরম হয়ে যাচ্ছে, মানে যথেষ্ট ক্ষয়ে গেছে। তার ফলে কি হয়, এটা মনে হচ্ছে না যে বল মানে নতুন, সেটা নিয়ে কিন্তু তারা আম্পায়ারের কাছে যায় এবং সেটা নিয়ে তারা বলেও যে এই বল চেঞ্জ করার কথা বলেন, এবং তারপর একটা বাকবিতণ্ডা হয়। এটা খুব স্বাভাবিক, এবং এই ডিউক বল এত তাড়াতাড়ি যে ক্ষয়ে যাচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত নয়। তাই এটা নিয়েও বিতর্ক শুরু হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট মহলেও বিতর্ক শুরু হয়েছে যে কি হচ্ছে। অবশ্যই এটার মানে কি ফলো আপ হয় সেটা আমরা দেখব। তবে মোহাম্মদ সিরাজের সঙ্গে প্রথমে বচসা শুরু হয় এবং তারপর শুভমান গিলের সঙ্গে কিন্তু একদম আঙুল উঁচিয়ে ঝগড়া হয় এই বাংলাদেশ আম্পায়ারের। তবে তারপর অবশ্যই খেলা শুরু হয়, কিন্তু এই ডিউক বলের রহস্য যে এত তাড়াতাড়ি কি করে মানে পুরনো বলের আকার নিচ্ছে 10 ওভার পরেই বা 60 বল পরেই, সেটা কিন্তু এখনো রহস্যই থেকে গিয়েছে একদম। এবং শুভমান গিলের কথা যখন হচ্ছে, শুভমান গিলের এই ইনিংসে ব্যর্থতা বা তার পারফরমেন্স কিন্তু সেভাবে নজর কাড়া ছিল না। সেক্ষেত্রে শুভমান গিলের এই যে ব্যর্থতা কোথাও গিয়ে ইংল্যান্ডের কাছে কি একটা মোটিভেট হবে? দেখো, ইংল্যান্ড শুভমান গিল ব্যাট হাতে আজকে অবশ্যই খুব একটা কিছু করতে পারেনি। আসলে এমন সব ইনিংস খেলছেন শুভমান গিল, প্রথম টেস্টে 147, এবং তারপর আমরা দেখেছি যে এত ভালো একটা 269 রানের ইনিংস, তারপরে ইনিংসে 161। তাই মানে ব্যাপারটা হচ্ছে যে দিল মাঙ্গে মোর, মানে যত আমরা দেখছি তত ভাবছি যে আরও স্পেশাল নক আসবে শুভমান গিলের তরফ থেকে। কিন্তু আজকে একদম মনে হয় তাকে ট্র্যাপ করলেন, যেভাবে বোলার উইকেট কিপারকে সামনে আনলেন এবং খুব বুদ্ধিদীপ্ত বোলিং করে তাকে ট্র্যাপ করলেন। এটাও একটা শিক্ষা শুভমান গিলের কাছে, এবং শুভমান গিল একটা মাইলফলক অবশ্যই স্পর্শ করেছেন। ইংল্যান্ডের মাটিতে 600 রানের গন্ডি টপকে গিয়েছেন শুভমান গিল। তবে তার ব্যক্তিগত রান সংখ্যা কিন্তু মানে খুব একটা ভালো নয়, মানে যে রান এত রান করে এসছেন গত দুটি টেস্টে, এই টেস্টের প্রথম ইনিংসে অ্যাটলিস্ট সেটার সঙ্গে কিন্তু খাপ খাচ্ছে না একদমই। এবং যার কথা বলতে হয় যশস্বী জয়সওয়াল, তার ব্যাটিংয়ে কিন্তু ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে, এবং সেটা কি টিম ইন্ডিয়াকে ভোগাতে পারে? দেখো, ওপেনিং পেয়ার একটা হিউজ রোল প্লে করে টেস্ট ক্রিকেটে। যদি তুমি একটা ভালো স্টার্ট দাও, 100 রানের একটা পার্টনারশিপ বা 150 রানের একটা পার্টনারশিপ, সেখানে কিন্তু একটা মানে কি বলবো মোমেন্টাম বিল্ড আপ হয়। সেটা কিন্তু আজও করতে ব্যর্থ এই যশস্বী জয়সওয়াল। যথেষ্ট ভালো ব্যাটার, আমরা এর আগেও অস্ট্রেলিয়া সিরিজেও আলোচনা করেছি। তবে ধারাবাহিকতার একটা প্রবলেম কিন্তু রয়েছে।
যেদিন খেলবেন মাতিয়ে দেবেন, তবে যেদিন খেলবেন না সেদিন কিন্তু মানে চিন্তায় ফেলে দেবেন অন্যান্য ক্রিকেটারদের। অত্যন্ত দ্রুত খেলছেন, তাড়াহুড়ো করছেন, তাকে বোঝাতে হবে যে এত তাড়াহুড়ো করতে নেই, মানে অযথা ঝুঁকি নিয়ে নিজের উইকেটটা গিফট দেওয়ার কোনো মানে হয় না। আশা করবো যে এখান থেকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে যারা যারা রয়েছেন, গৌতম গম্ভীর বা শীতাংশু কোটাক, তারা নিশ্চয়ই তাকে বোঝাবেন এবং পরবর্তীতে আরও বেটার, আরও ম্যাচিওর যশস্বী জয়সওয়ালকে আমরা দেখব। একদমই, এবং আলোচনায় ফিরবো। সময় হয়েছে আরও একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে খেলা আজকের দিনের জন্য শেষ হয়েছে। ভারত 3 উইকেটে 145 এখনো পর্যন্ত স্কোরবোর্ড যা বলছে, এবং ক্রিজে রয়েছেন কে এল রাহুল, ঋষভ পন্থ। জয়জ্যোতি, আগামীকালের খেলার জন্য ভারতের কি প্রেসক্রিপশন থাকছে? দেখো, এই মুহূর্তে যা অবস্থা তাতে এইটাই বলবো যে এই পার্টনারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কে এল রাহুল অর্ধশত রান করে জমে রয়েছেন। ঋষভ পান্থের কথা আমরা কালকেই আপডেট দিয়েছিলাম যে চোট গুরুতর নয়, তিনি ব্যাটিং করবেন, তাই ঝুঁকি নিচ্ছেন না, উইকেটের পেছনে তাকে দেখা যাচ্ছে না। অনেকেই আমাদের কাছে মেসেজ করেছেন যে ঋষভ পান্থের কি আপডেট। আজকে দেখতেই পাচ্ছেন যে ঋষভ পান্থ কিন্তু ব্যাটিং করছেন। তাই এই জুটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জুটিটাকে কিন্তু আগামীকাল যখন ফার্স্ট সেশন, এই জুটিটা যদি থেকে যায় তাহলে ভারত কিন্তু সেই মানে যে বিপদ সীমা সেটা কিন্তু লঙ্ঘন করবে, এবং অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাবে এই টেস্ট, এটা বলা বাহুল্য। প্রথমত এটাই বলবো যে কালকের ফার্স্ট সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জুটিটা টিকে থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে এল রাহুলের কথা তো বললেই, কে এল রাহুলের অর্ধশত রান এবং তার ইনিংস কিভাবে ব্যাখ্যা করবে? দুর্ধর্ষ কে এল রাহুল, মানে কীরকম ব্যাটার, এবং যদি কোনো খুদে ক্রিকেটার এই ম্যাচ দেখে থাকেন, যদি ভবিষ্যতে তিনি স্বপ্ন দেখেন যে আইপিএল ক্রিকেটার নন, তিনি টেস্ট ক্রিকেটার হতে চান, তাহলে এই ইনিংসটা আরও একবার দেখুন, হাইলাইটস দেখুন, কি দুর্ধর্ষ ব্যাটিং করেছেন, কি ফিট মুভমেন্ট, কি টেকনিক্যাল দিক থেকে কতটা মানে নিখুঁত হওয়া যায়, এলিগেন্স, সব কিছুর সমাহার আজকের এই কে এল রাহুলের ইনিংসে। আমি বলছিলাম যে স্লিপ করেন, তিনি একটা ক্যাচ মিস করেছেন, তবে এই ইনিংসটা দেখার পর সব কিছু যেন মানে শোধবাদ করে দিয়েছেন তিনি, এবং এই লর্ডস তার কাছে কিন্তু একদম মানে ভীষণ ফেভারিট ক্রিকেট গ্রাউন্ড। আমি যদি ভুল না হই 2021-এ এই লর্ডসে 129 করেছিলেন কে এল রাহুল। আরও একবার এই লর্ডসেই তার ব্যাট চওড়া হচ্ছে, এবং ইংল্যান্ড সমর্থকদের বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে বা ইংল্যান্ড ক্রিকেটারদের হয়তো একটা ডায়লগ বলার সময় এসছে যে রাহুল নাম তো শোনাই হোগা। মানে সেই 90 দশক এবং 2000-এর পরবর্তী সময় রাহুল দ্রাবিড় শাসন করতেন ইংল্যান্ডে এসে। এই মুহূর্তে দাঁড়িয়ে কে এল রাহুল, মানে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে কে এল রাহুল, কারণ 2021-এও আমরা দেখেছি যে লর্ডসে শাসন করেছেন, এবং এখনও পর্যন্ত যা ব্যাটিং ডিসপ্লে কে এল রাহুলের, তাতে একদম মানে যে কোনো বড় ক্রিকেটার আজকে যদি টনি গ্রেগ বেঁচে থাকতেন না, তাহলে অবশ্যই তিনি তার মানে কমেন্ট্রির ভাষা অন্যরকম হতো তার ব্যাটিং দেখে। তাই এটাই বলবো যে ব্যাটিংটা করছেন সেই ব্যাটিংটা চালিয়ে যান কে এল রাহুল। একদমই, এবং করুণ নায়ার যার কথা বলতে হয় যে আজকে তিনি ম্যাচের শুরুটা ভালো করলেও তার ঝুলিতে কিন্তু বড় রান এলো না, কেন এই ব্যর্থতা? সত্যি মানে অত্যন্ত ভালো খেলছিলেন এই করুণ নায়ার। তার যদি দুটো টেস্ট দেখো, টোটাল রান 77, এবং তার উপর কিন্তু ভরসা রাখছেন গৌতম গম্ভীর। তিনি যথেষ্ট ভালো ক্রিকেটার ছিলেন, এবং তিনি জানেন যে কোনো মুহূর্তে রান আসতে পারে। আজকে যে কটা শট খেলেছে ভাস্বতী, কভার ড্রাইভ হোক, এক্সট্রা কভার ড্রাইভ হোক, স্কোয়ার কাট হোক, অন ড্রাইভ হোক, প্রত্যেকটা শট ভালো। তবে 40 রান করার পর তাকে আউট হতে হলো, এবং দুর্ধর্ষ একটা স্লিপ করানো ক্যাচ নিয়েছেন এক্ষেত্রে ইংল্যান্ড ফিল্ডার। তাই ভাগ্যটাও বোধহয় দরকার। ওই মানে গতকাল গাভাস্কারের জন্মদিন গিয়েছে আজকে, তাই আরও একটা মানে কথা মনে পড়ছিল করুণার আউট দেখার পর, যে যখন নাকি প্রথম টেস্ট 1971-এ মানে ইন্ডিয়া খেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাভাইনা পার্কে, তখন জয়ন্তী লালের একটা দুর্ধর্ষ ক্যাচ নেন সোবার্স। পরের টেস্টে পোর্ট অফ স্পেনে গাভাস্কারের একটা সহজ ক্যাচ মিস করেন 12 রানের মাথায় সোবার্স। তাই ভাগ্যটা কোথাও দরকার, এই ভাগ্যের বোধহয় অভাব রয়েছে করুণ নায়ারের। একদমই, এবং ক্রিকেটের নানান বিষয় নিয়ে তো আমরা আলোচনা করলাম, অবশ্যই ম্যাচ নিয়ে আগামীকালের দিকেও আমাদের নজর থাকবে। এবার আসি ফুটবলের খবরে। আইএসএল স্থগিত হয়ে যাচ্ছে এমনটাই
এফএসডিএল এর তরফে চিঠি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আগে থেকে একটা জল্পনা ছিল ভারতীয় ফুটবলে কোথাও দিয়ে আজকের দিন একটা কালো দিন। জয়জ্যোতি, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, এর থেকে খারাপ আর কি হতে পারে? মানে ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিং কিছুদিন আগে আমরা দেখলাম 133-এ নেমে গিয়েছে। সব কিছুই কিন্তু নেগেটিভ ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে যদি বলি। আজকে আইএসএল এরকম একটা খবর যে এই জল্পনা তো আগে থেকেই ছিল, যেটা তুমি বললে যে মানে স্থগিত হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানতাম যে এটা হতে পারে। তবে আজকে বলে দেওয়া হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে অলরেডি, যেটা মানে খবর সেটা হচ্ছে যে 2010 সাল থেকে একটা চুক্তি করা হয় এবং সেই চুক্তিটা 15 বছরের চুক্তি। এই বছর 8ই ডিসেম্বর সেই চুক্তি শেষ হবে এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর। আর এখন যা অবস্থা, সুপ্রিম নির্দেশে এমআরএ যেটা এমআরএ সেটায় সই করতে পারবে না ফেডারেশন। কি হবে মানে ভবিষ্যৎ সেটা বলবে। তবে আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলার, এবং তারা কিন্তু একদম স্পিকটি নট, তারা নিজেরাও যায় না, একদম অন্ধকারে এই মুহূর্তে ভারতীয় ফুটবল। আইএসএল কবে হবে, হবে তো নিশ্চয়ই, তবে কবে হবে সেটা নিয়ে কিন্তু বিরাট বিরাট ধোঁয়াশা। একদমই, এবং সময় আজকে এখানেই শেষ করতে হচ্ছে, এবং সময় একেবারেই কম। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি আজকের আলোচনায় থাকার জন্য। স্টেডিয়াম বুলেটিন দেখতে মিস করবেন না, ঠিক কলকাতা টিভিতে রাত 11টায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3-7 দিন।